তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি গিভ প্যাটেলের একটা অনবদ্য সৃষ্টি অন কিলিং এ ট্রি, দ্বাদশ শ্রেণীর পাঠ্য। তো কবিতাটা শুরু করার আগে আমরা প্রত্যেকে নিজের নিজের টেক্সট বুক বার করব এবং সেখানে এই কবিতাটা খুলব এবং তারপরে আমরা কবিতাটা পড়তে শুরু করব। গিভ প্যাটেল একজন ইন্ডিয়ান পার্সি পোয়েট, প্লেরাইট, পেইন্টার এবং একই সঙ্গে ফিজিশিয়ান, প্র্যাকটিসিং ফিজিশিয়ান। তিনি গ্রিন মুভমেন্টের একজন সৈনিক এবং একজন প্রকৃতি প্রেমিক। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি অন কিলিং এ ট্রি, একটা গাছকে মারতে গেলে, অর্থাৎ একটা গাছকে মারতে গেলে আমাদের কি করতে হবে, আলটিমেটলি একটা গাছকে যদি আমরা ধ্বংস করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। তবে এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে কবিতাটার মধ্যে নিশ্চয়ই একটা সার্কাজম, একটা আইরনি বিরাজ করছে। কারণ একজন প্রকৃতি প্রেমিক যার সমস্ত লেখার মধ্যে প্রকৃতির প্রতি তার যে একটা ভালোবাসা প্রকাশ পায় এবং তিনি অ্যাক্টিভলি একজন সৈনিক যিনি গ্রিন মুভমেন্টের সঙ্গে যুক্ত আছেন। তো তিনি যখন অন কিলিং এ ট্রি লিখছেন তো অবশ্যই তার মধ্যে একটা আইরনি বিরাজ করছে। তো কবিতাটা টোটাল 4টে পংক্তিতে বিভক্ত, যেখানে প্রথম এবং দ্বিতীয় এই দুটো পংক্তি বা প্যারাতে আমরা দেখব কিভাবে একটা গাছ মাটির উপরে বেঁচে আছে, বড় হয়ে উঠছে এবং তার জীবনী শক্তি কতটা প্রবল। যেখানে তৃতীয় এবং চতুর্থ প্যারাতে আমরা দেখতে পাবো একটা গাছকে যদি আমরা সত্যি সত্যি মারতে চাই বা কমপ্লিটলি ডিস্ট্রয় করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় বা কিভাবে আমরা আলটিমেটলি একটা গাছকে প্রকৃত অর্থে মেরে ফেলতে পারি। আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নেবো, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ যেখানে আমাদের থাকবে প্যারা নাম্বার 1 এন্ড প্যারা নাম্বার 2, যেখানে আমরা দেখব বেসিক্যালি কিভাবে গাছটা মাটির উপরে বড় হচ্ছে এবং তার জীবনী শক্তি, এবং পরে প্যারা নাম্বার 2 স্ট্যাঞ্জা 3 and 4, যেখানে আমরা দেখব যে কিভাবে আলটিমেটলি আমরা গাছটাকে মারতে পারি। পার্ট 1 প্রথম 2 প্যারা, এবং তার আগে আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস। প্রথম যে ওয়ার্ডটা জ্যাব, জ্যাব মিন্স থ্রাস্ট বা আঘাত করা। দ্বিতীয়ত কনজিউমিং, কনজিউমিং গ্রহণ করা বা আত্মসাৎ করা। ক্রাস্ট, ক্রাস্ট কথার অর্থ হচ্ছে ভূত্বক, অর্থাৎ মাটির বা পৃথিবীর উপরিভাগটাকে বলা হয় ক্রাস্ট। অ্যাবজর্বিং মানে শোষণ করা বা শুষে নেওয়া। লেপ্রাসাইড, এই লেপ্রাসাইড কথার অর্থ হলো বিবর্ণ ছাল। এখানে লেপ্রাস, লেপ্রাস কথাটা লেপ্রসি বলে মানুষের একটা চামড়াজনিত এক প্রকার রোগ, যেটা মানুষের শরীরের চামড়া বাদামি হয়ে যায়, সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, এবং তার সঙ্গে গাছের যে বিবর্ণ ছাল তার একটা কম্প্যারিজন এখানে করা হয়েছে। তো লেপ্রাসাইড কথার অর্থ হচ্ছে এখানে বিবর্ণ ছাল। স্প্রাউটিং লিভ অর্থাৎ সতেজ বা নতুন পাতার কুড়ি বলে স্প্রাউটিং লিভস। হ্যাক অ্যান্ড চপ, হ্যাক অ্যান্ড চপ কথার অর্থ হচ্ছে কুঠার আঘাতে ছিন্ন করা। চপ কথার অর্থ হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, মানে হ্যাক মানে আঘাত করা, অর্থাৎ কুঠার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করা, যেটা বলবো হ্যাক অ্যান্ড চপ। ব্লিডিং বার্ডস, ব্লিডিং কথার অর্থ হচ্ছে রক্তাক্ত, আর বার্ডস মানে বাকল বা ছাল। ব্লিডিং বার্ডস হচ্ছে রক্তাক্ত বাকল বা ছাল। হিল, হিল কথার অর্থ সেরে ওঠা। কার্ড, কার্ড কথার অর্থ কুঞ্চিত। টুইংস, টুইংস বেসিক্যালি নতুন ডাল বা নতুন কুড়ি, মানে সদ্য প্রস্ফুটিত যে কুড়ি বা যেটা সবেমাত্র গাছের বাকলের ভিতর থেকে বেরিয়ে আসছে
নতুন ডাল বা কুড়িকে টুইংস বলা হয়। মিনিয়েচার বই নতুন কুড়ি, যেটাকে নতুন কুড়িটাই হলো মিনিয়েচার বড়। এটা বড় হলে একটা বৃহৎ আকার একটা ডালে পরিণত হতে পারে, সেটাই এখন ছোট আছে, মিনিয়েচার আকারে আছে, সেজন্য বলা হচ্ছে ক্ষুদ্র ডালগুলি বা মিনিয়েচার বোস। আনচেকড, আনচেকড মানে অপরীক্ষিত, অর্থাৎ যেটাকে যদি খেয়াল না করা হয় তখন সেটা হলো আনচেকড। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে যাওয়া, বিস্তার লাভ করা যাকে বলে। ফরমার সাইজ কথার অর্থ, ফরমার সাইজ কথার অর্থ হচ্ছে আগেকার আকার, অর্থাৎ পূর্বে যে আকার ছিল একটা গাছকে কাটার সময় গাছটা যে আকারে ছিল, এখানে সেই আকারটার কথা বলা হচ্ছে ফরমার সাইজ। তো আমরা কবিতাটা পড়তে শুরু করি। অন কিলিং এ ট্রি, পার্ট 1। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে কাটতে অনেক সময় লাগে, একটা গাছকে মারতে অনেক সময় লাগে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, শুধুমাত্র একটা ছুরির আঘাতই একটা গাছকে মেরে ফেলতে পারে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি, কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, and out of its leprous hide spouting leaves। অর্থাৎ একটা গাছকে মারতে যথেষ্ট সময় লাগে, শুধুমাত্র একটা ছুরির আঘাতেই একটা গাছকে মেরে ফেলা যায় না। বছরের পর বছর ধরে ইট হ্যাজ গ্রোন স্লোলি, ধীরে 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 বড় হয়ে উঠেছে, কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীকে বা পৃথিবীর থেকে খাবার সংগ্রহ করে বা খাবার গ্রহণ করেও ধীরে 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 নিজেকে বড় করে তুলেছে। রাইজিং আউট অফ ইট, পৃথিবীর ভূত্বক ঠেলে উপরে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, এবং এর ভূত্বকের উপরেই ও নিজেকে নিজে খাদ্য সরবরাহ করে, নিজের খাদ্য নিজে তৈরি করে নিয়েছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এবং একই সঙ্গে আমরা জানি গাছ সূর্যের আলো, বাতাস এবং ভূগর্ভস্থ জল, এই তিনটে জিনিসকে শোষণ করে, অ্যাবজর্ব করে ধীরে 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 সেটা বড় হয়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইট, এবং এর যে বিবর্ণ যে ছাল বা বিবর্ণ যে বাকল, স্পাউটিং লিভস, অর্থাৎ তার স্পাউটিং লেপ্রাসাইট, অর্থাৎ বিবর্ণ ছালের ভিতর থেকেই কিন্তু লেপ্রাস স্পাউটিং লিভ, অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে টুইংস বা নতুন ডাল সেটা বেরিয়ে আসে বা ওর ভিতরে লুকিয়ে থাকে। সো হ্যাক অ্যান্ড চপ, কুঠার আঘাত করে যদি এটা কেটে ফেলো, সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ওন ডু ইট, অর্থাৎ ওই ছুরির আঘাত বা কুঠার আঘাত করে যদি একটা গাছকে কেটেও ফেলা হয় তবুও কিন্তু এটা গাছকে মারতে পারে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, যতই কষ্ট দাও না কেন তবুও কিন্তু এটা হবে না। অর্থাৎ একটা গাছকে যখন তুমি কেটে ফেলো এতটা সো মাচ পেইন, আমরা আমাদের শরীরে যদি কোনো অংশে যদি কেটে যায় তো সেখানে যেমন আমরা ব্যথা অনুভব করি, তো একই রকমভাবে যদি ধরে নিই যে গাছও ব্যথা পায়, গাছ উত্তেজনা সারা দেয় আমরা জানি, তো গাছকে যখন কেটে ফেলা হয় তখন সে যে এত বিভৎস পরিমাণে ব্যথা পায়, সেই ব্যথাতেও কিন্তু সেই গাছটা মারা যায় না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ওই যে বারগুলো বা ছাল বাকলগুলো যেখান থেকে ব্লিডিং হয়, ব্লিডিং অর্থাৎ যেখান থেকে তার ভিতরের রসটা বেরিয়ে আসে, আঠাটা বেরিয়ে আসে, সেই ছালগুলো কিন্তু ধীরে 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 আবার নিজেকে সারিয়ে তোলে বা সুস্থ হয়ে যায়। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির খুবই কাছ থেকে উইল রাইজ কার্ল গ্রিন টুইংস, এবং দেখা যাবে আমরা যতই গাছটাকে গোড়া থেকে কেটে ফেলি না কেন, সেই একদম মাটির কাছ থেকে সেখান থেকে কিন্তু আবার ছোট ছোট ডালগুলো, মিনিয়েচার বউগুলো, সেগুলো কিন্তু বেরিয়ে আসে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেইন টু ফর্মার সাইজ, অর্থাৎ যদি এটাকে আনচেকড করা হয়, যদি এটাকে আমরা খেয়াল না করি, দেখা যাবে ওই ছোট ছোট ডালগুলোই কিন্তু আবার সেই পুনরায় আগের গাছের আকার ধারণ করতে পারে। তাহলে এখানে দুটো স্ট্যান্জা আমরা দেখলাম। এখানে দেখা গেল যে মূলত গাছটা কিভাবে বড় হয়ে উঠছে, মাটি থেকে খাবার সংগ্রহ করে মাটির উপরে সেটা কিভাবে আলো বাতাস জলের সহযোগিতায় সে বড় হয়ে উঠছে, এবং তার
যদি তাকে কেটেও ফেলা হয় তবুও কি করে সে আবার নতুন করে তার জীবনে ফিরে আসছে। কন্টিনিউটি পার্ট 2। অর্থাৎ এখানে আমরা তৃতীয় এবং চতুর্থ প্যারা দেখব। এখানেও পড়ার আগে আমরা ইম্পর্টেন্ট যে ওয়ার্ড নোটসগুলো আছে সেগুলো আমরা আগে দেখে নেব। প্রথমে পুলড আউট। পুলড আউট কথার অর্থ হলো টেনে বার করে আনা। অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ পৃথিবীর নঙ্গরস্থল। পৃথিবীর নঙ্গরস্থল মানে জাহাজের যেমন নঙ্গর হয়, অ্যাঙ্কার হয়, সেটাকে সমুদ্রের মাঝখানে যখন ফেলে দেওয়া হয়, কেন ফেলে দেওয়া হয়? যাতে করে জাহাজটা সেই জায়গা থেকে না নড়ে যায়। ঠিক একই রকমভাবে গাছও কিন্তু তার শিকড়গুলোকে মাটির গভীরে ছড়িয়ে দেয়, যাতে করে মাটি থেকে তাকে উপড়ে ফেলতে না পারে বা সেখান থেকে তাকে কেউ সরিয়ে নিতে না পারে। তো এখানে বলা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ, অর্থাৎ যেখানে পৃথিবীর গভীরে গাছের মূলটা অবস্থান করছে সেই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ। স্ন্যাপড আউট। স্ন্যাপড আউট মানে গায়ের জোরে বের করে আনা বা ছিনিয়ে আনা, অর্থাৎ মাটির ভিতর থেকে সেটাকে ছিঁড়ে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসা। এন্টায়ারলি। এন্টায়ারলি কথার অর্থ হচ্ছে পুরোটা, অর্থাৎ সম্পূর্ণটাকেই সম্পূর্ণটা, অর্থাৎ গাছের সম্পূর্ণ মূলটাকে ভিতর থেকে বার করে আনতে হবে। আর্থকেভ। আর্থকেভ কথার অর্থ হলো পৃথিবীর গুহা, অর্থাৎ আর্থকেভ অর্থাৎ মাটির ভিতরে অন্ধকার জায়গা, সেই জন্য এখানে বলা হচ্ছে আর্থকেভ। স্ট্রেংথ কথার অর্থ শক্তি। এক্সপোজড মানে উন্মুক্ত হয়ে যাওয়া। সোর্স অর্থাৎ উৎস। সেন্সিটিভ কোমল বা অল্পে আঘাত লেগে যায় এমন জায়গা। হিডেন লুকায়িত বা গুপ্ত। স্কর্চিং দ্য পুড়িয়ে বা শুকিয়ে ফেলা। চোকিং শুকিয়ে ফেলা। টুইস্টিং পক্ক করা বা পাকিয়ে তোলা, বা এবং উইদারিং একদম নির্জীব করে দেওয়া। তো এই দুটো প্যারাতে আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে আলটিমেটলি আমরা গাছকে মারতে পারি। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট, অর্থাৎ তার শিকড়টাকে টেনে বার করে আনতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, ওই পৃথিবীর লঙ্গর স্থল থেকে। ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি পেঁচাতে হবে, টাইড বাঁধতে হবে, রোপ টাইড দড়ি দিয়ে এটাকে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, এবং টেনে হিচড়ে বার করে আনতে হবে। আর পুলড আউট এন্টায়ারলি, অথবা সম্পূর্ণ রূপে এটাকে বাইরে বার করে আনতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে বার করে আনতে হবে? না, পৃথিবীর গভীর গহ্বর থেকে এটাকে টেনে বাইরে বার করে আনতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রিজ এক্সপোজড, এবং গাছের যে স্ট্রেংথ, গাছের যে শক্তি, সেটা এক্সপোজ হয়ে, সেটা উন্মুক্ত হয়ে যাবে। দ্য সোর্স, যেটা উৎস, অর্থাৎ পৃথিবীর গাছের শক্তির যে উৎস সেটা এক্সপোজড হয়ে যাবে। হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং জলজলে বা ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, গাছের সবচেয়ে সেন্সিটিভ বা সবচেয়ে কোমল অংশ, যেটা বছরের পর বছর ধরে পৃথিবীর মধ্যে লুকায়িত অবস্থায় ছিল। তো আলটিমেটলি মূল কাজটা কমপ্লিট, অর্থাৎ শিকড়টাকে মাটির ভিতর থেকে তুলে আনা হয়েছে, বাট এখনো কিছু কাজ বাকি আছে। So then the matter of scorching and choking in sun and air, অর্থাৎ এখন যেটা কাজ সেটা হলো এই যে অংশটাকে রৌদ্র এবং হাওয়াতে, সান এবং এয়ারে ফেলে রাখতে হবে, সেটাকে পুড়িয়ে সেটাকে শুকিয়ে ফেলতে হবে। ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, সেটাকে বাদামি বর্ণের করে ফেলতে হবে, সেটাকে শক্ত করে ফেলতে হবে। অর্থাৎ গাছের সবচেয়ে নরম যে অংশটা, সেই অংশটাকে রৌদ্র এবং বাতাসে সেটাকে পুড়িয়ে শুকিয়ে ব্রাউনিং অ্যান্ড হার্ডেনিং, অর্থাৎ সেটাকে বাদামি রং আনতে হবে, সেটাকে আরো শক্ত করে ফেলতে হবে। অ্যান্ড টুইস্টিং উইদারিং, একই সঙ্গে এটাকে পাকিয়ে ফেলতে হবে, আর ভিতরে সমস্ত জীবনী শক্তিটাকে উইদার করে ফেলতে হবে, বাইরে বার করে আনতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং শেষ পর্যন্ত
কাজটা কমপ্লিট। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে যেটা আমরা আগে প্রায় দেখেছিলাম যে শুধুমাত্র গাছটাকে কেটে ফেললেই কিন্তু গাছটা যে প্রসেস, কিলিং প্রসেস, সেটা সম্পূর্ণ হয় না। কারণ তারপরেও দেখা যায় গাছের একদম গোড়া থেকে, মাটির কাছ থেকে, সেখান থেকে আবার ছোট ছোট মিনিয়েচার বোজ, ছোট ছোট কুড়ি বেরিয়ে যায় এবং সেখান থেকে আবার একটা ফর্মার ট্রির আকার সেটা ধারণ করতে পারে। তো পোয়েট বললেন যে না, শুধুমাত্র গাছটাকে কেটে ফেললে হবে না, তাহলে আমরা কি করতে হবে না, গাছের রুটটাকে, গাছের শিকড়টাকে মাটির ভিতর থেকে, অ্যাঙ্করিং আর্থ থেকে তুলে আনতে হবে, প্রয়োজনে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে আসতে হবে, প্রয়োজনে রোপ টাইট করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে এবং সেটাকে স্ন্যাপটা, অর্থাৎ সম্পূর্ণ শক্তি দিয়ে, গায়ের জোর দিয়ে সেটাকে বার করে আনতে হবে সম্পূর্ণটাকে। এবং শিকড়টাকে বাইরে আনার পরে সেটাকে রৌদ্রে ফেলে রাখতে হবে, তাকে আগুনে পোড়াতে হবে, তার ভিতরের রসটাকে শুষে নিতে হবে, তাকে চোখ করতে হবে। একই সঙ্গে তাকে তার যখন রংটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, তার রংটা ধীরে ধীরে সাদা থেকে আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে, সেটা শক্ত হয়ে যাবে, অর্থাৎ সেটা পরিপক্ক হয়ে যাবে এবং তার জীবনী শক্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা গাছকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে পারি। তো আজকে আমরা কবিতার জেনারেল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করলাম। এখানে কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা আজকে আলোচনা করছি না, সেটা পরে একদিন আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা নিয়ে আলোচনা করব। তো এবার দেখে নেওয়া যাক লিটারারি ডিভাইস, অর্থাৎ এই কবিতাটার মধ্যে কত মানে কি কি লিটারারি টার্মস বা লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে। যেমন আমরা যদি পুরো কবিতাটা পড়ি, দেখতে পাবো নো রাইম স্কিম ইন দ্য পোয়েম, ইট ইজ রিটেন ইন ফ্রি ভার্স, দেয়ার ইজ নো রাইম অর রিদম। রাইম অ্যান্ড রিদম মানে ছন্দ। তো এই কবিতাটায় কোনো নির্দিষ্ট কোনো রাইম স্কিম নেই, যেমন করে অন্যান্য সনেটে থাকে। এটা ফ্রি ভার্সে লেখা হয়, যেমন করে বর্তমান সময়ের মডার্ন পোয়েম যেমন হয়ে থাকে, বেসিক্যালি সেগুলো ফ্রি ভার্সে লেখা হয়ে থাকে, কোনো বাধ্যবাধক ছন্দে বা কোনো চিরাচরিত ছন্দে সেটাকে লেখা হয় না। সেম ওয়েতে এই কবিতাটার কোনো রাইম স্কিম বা কোনো রিদম, কোনো ছন্দ নেই, এটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। মেটাফোর, হ্যাঁ, মেটাফোর ইউজ করা হয়েছে ইনডিরেক্ট কম্পারিজনের মাধ্যমে। ইনডিরেক্ট কম্পারিজন মানে যে কম্পারিজন, যার কম্পারিজন করা সম্ভব নয়, কিন্তু তবুও এখানে সেই কম্পারিজনটা আনা হয়েছে। যেমন যদি আমরা দেখি লেপ্রাসাইড, তো লেপ্রাস কথাটা বেসিক্যালি এসছে লেপ্রসি, যে মানুষের একটা স্কিন ডিজিজ, যেটাতে মানুষের শরীরের বর্ণ ফ্যাকাশে হয়ে যায়, একটা সাদাটে ভাব চলে আসে। সেই লেপ্রসির সঙ্গে এখানে হাইড, অর্থাৎ গাছের ছালের যে কালার, গাছের ছালের যে রং, তার একটা কম্পারিজন এখানে তুলে ধরা হয়েছে। তো লেপ্রস হাইড এখানে একটা আনইভেন কালার, এখানে একটা মেটাফরিক্যাল ইউজ হয়েছে। The uneven color of the surface of the trunk of a tree is compared to the skin of a person suffering from leprosy. তো এখানে একটা মেটাফর ইউজ হয়েছে। ব্লিডিং বার্ক, বেসিক্যালি ব্লিডিং কথার অর্থ হয় যদি কোনো জীব বা প্রাণীর শরীর যখন কোথাও কেটে যায় তখন সেখান থেকে রক্ত বেরোয়, কিন্তু বেসিক্যালি ট্রি বা গাছের শরীর থেকে কিন্তু কখনো রক্ত বেরোয় না। হ্যাঁ, তাদের শরীর থেকেও একটা রস নির্গত হয়, কিন্তু সেটা কখনোই রক্ত নয়। কিন্তু গাছের শরীর থেকে যে রসটা নির্গত হয় সেটাকে এখানে ব্লিডিং বা রক্তক্ষরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে আনইভেন কম্পারিজন, ব্লিডিং। নেক্সট, অ্যালিটারেশন কি? অ্যালিটারেশন হলো যখন রিপিটেশন অফ এ কনসোনেন্ট সাউন্ড ইন টু অর মোর ক্লোজলি প্লেস ওয়ার্ডস। যখন দেখা যায় খুব কাছাকাছি অবস্থান করছে এমন ওয়ার্ডসের মধ্যে কোনো একটা কনসোনেন্ট সাউন্ড বারবার করে ফিরে ফিরে আসছে, তখন তাকে বলা হয় অ্যালিটারেশন।
এবং এখানে ব্লিডিং বার্ডস বি সাউন্ডটা বারবার ফিরে আসে। সো বি সাউন্ড অ্যান্ড দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট, তো হোয়াইট অ্যান্ড ওয়েটের মধ্যে ডাব্লিউ সাউন্ড, এই দুটো অ্যালিটারেশন এখানে ইউজ করা হয়েছে। রিপিটেশন, এ ওয়ার্ডস অর সেন্টেন্স ইজ রিপিটেড টু লে এমফ্যাসিস অন ইট। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স বা সেন্টেন্সের অংশ সেটা বারবার করে সেন্টেন্সে ফিরে ফিরে আসছে শুধুমাত্র তার যে তাকে এমফ্যাসাইজ করার জন্য, অর্থাৎ তাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য, বেশি বেশি গুরুত্ব দেওয়ার জন্য বারবার করে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স বা সেন্টেন্সটা অংশ ফিরে ফিরে আসছে, তখন তাকে বলা হয় রিপিটেশন। তো এখানে আমরা দেখতে পাবো পুলড আউট কথাটা পরপর দুবার এখানে রিপিট হয়েছে। তো এই লিটারেরি ডিভাইসগুলো কিন্তু এই কবিতাগুলোর মধ্যে আমরা পাই। আচ্ছা, এবার সব শেষে আমরা চলে আসছি সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু নোট, যেই কবিতা থেকে কি কি কোশ্চেন আমাদের পড়া উচিত বা কি ধরনের কোশ্চেন আমরা প্র্যাকটিস করতে পারি। প্রথমে আসি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। ফ্রম হোয়ার দ্য লাইন ইজ টেকেন, কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে। হোয়াট ইজ রেফার্ড বাই ইট হিয়ার, ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে। অ্যান্ড ওয়াই ডাজ দ্য পোয়েট সে সো, এবং কেন কবি এমন বললো যে নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। 1 + 1 + 4. Next, so hack and chop, but these alone won't do it. What does it refer to? সেই মতে এখানেও ইট বলতে কি বোঝানো হয়েছে। Why only hack and chop won't do it? কেন শুধুমাত্র হ্যাক অ্যান্ড চপ করলেই হ্যাক অ্যান্ড চপে এটা সম্পূর্ণ হবে না, এক্সপ্লেইন, এটাকে বর্ণনা করতে হবে। 1 + 5. 3. It is to be roped, tied and pull out. It is to be roped, tied and pull out. What is to be pulled out? কি বাইরে বার করে আনতে হবে। What is to be pulled, how is to be pulled out, কেমন করে এটাকে বাইরে বার করে আনতে হবে। What will be done after that, এবং এটাকে বাইরে বার করে আনার পরে কি করতে হবে। 1 + 1 + 4. And the next one, and the last one, and then it is done, এবং শেষে এবং তখন এটা সম্পূর্ণ হলো। What is done, কি শেষ হলো। Describe the complete process, how it is done, সম্পূর্ণ প্রসেসটা পদ্ধতিটা বর্ণনা করো কিভাবে এটা সম্পূর্ণ হলো। তো মোটামুটি এই চারটে কোশ্চেন বড় কোশ্চেন হিসাবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে দেখা যায় মোটামুটি সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাব। তো এই কোশ্চেন কটা ভালো করে বাড়িতে করতে হবে।